একবার এক রহস্যময় গুজব ছিল যে এক রূপকথার রাজ্যে সেখানে এক ভয়ঙ্কর ডাইনি আবির্ভূত হয়েছিল যে চাঁদের আলোর নিচে নাচতো। এবং রাজকুমারের বাগদত্তাদের লুকিয়ে লুকিয়ে বিরক্ত করত। সে কে ছিল আর কেনই বা সে এই ধরনের কাজ করত? এক দেশে এনোলা নামে এক চতুর আর প্রতিভাবান রাজকন্যা ছিল। সে ছিল উপন্যাসের দক্ষ গোয়েন্দাদের মতোই। সে রহস্য সমাধান করতে এবং খারাপ লোকেদের শাস্তি দিতে পছন্দ করত। এনোলা এবং তার ঘনিষ্ঠ বন্ধু লাল তোতা পাখি, যেটা ফিনিক্সে রূপান্তরিত হতে পারত, তারা দুজন চারপাশের অনেক রহস্যের সমাধান করেছিল। এদিকে রাজা সর্বদাই তার অদ্ভুত শখের প্রতি অসন্তুষ্ট ছিল। সে সবসময় ভয় পেত যে তার মেয়ে কোনো বিপদে পড়বে। তাছাড়া রাজা আশা করছিলেন যে এনোলা একসময় বিয়ে করবে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করবে। রাজা তার মেয়ে এনোলাকে এক প্রতিবেশী রাজ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এনোলা প্রতিরোধ করলো এবং তার মাকে তার পক্ষ নিয়ে কথা বলার জন্য অনুরোধ করলো, কারণ সে একজন অচেনা মানুষকে বিয়ে করতে রাজি ছিল না। আমি সবাইকে বলতে শুনেছি পাশের রাজ্যের যুবরাজ তারাক নিষ্ঠুর দুষ্ট, আমি তাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, আমিও এমন কিছু শুনেছি। কেউই নাকি তারকের স্ত্রী হয়ে এক সপ্তাহের বেশি প্রাসাদে থাকতে পারে না, কারণ সেখানে নাকি একটা ডাইনি আছে যে রাতে তাদের জ্বালাতন করে আর ভয় দেখায়। আর তাই আমি আমার সন্তানকে তারাকের হাতে তুলে দেব না। এই মা বলল তারাকের বাগদত্তাকে কোনো ভূত তাড়া করে, তাই না? হ্যাঁ, এটা ঠিক। তবে এনোলা যখন এই রহস্যময় ঘটনার কথা শুনলো, তখন তার মন কৌতূহলী হয়ে উঠলো। আমি যদি এই রহস্যময় ভূতের সাথে দেখা করার আর শেখার সুযোগটা মিস করি, তবে এটা খুব বড় ভুল হবে। আর তাই তারাকের বাগদত্তাকে মেনে নেওয়ার ভান করার একটা সুবিধা আছে। এরপর সে প্রতিবেশী রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিল। এনোলা তারাকের রাজ্যে আসার পর তাকে তার ঘরে নিয়ে যায় একজন দাসী, যে তাকে সমস্ত নিয়ম মেনে চলা নির্দেশ দেয় আর সতর্ক করে দেয় যে রাতে ভূতেদের থেকে সাবধান থাকতে হবে। তুমি ভূত দেখেছো? এটা কিসের মতো দেখতে? আমি শুধু লোকেদের বলতে শুনেছি যে যারা যুবরাজ তারাকের বাগদত্তা হিসেবে মনোনীত হয়, সেই ভূত সবসময় তাদের অনুসরণ করে। এই বাগদত্তারা যেই ঘরে বা যেখানেই থাকুক না কেন, এই ভূত সবসময় ভীতিকর আকারে উপস্থিত হয় আর তাদের তাড়া করে। আর যখন তারা এই রাজ্য ছেড়ে চলে যায়, তবেই ভূত অদৃশ্য হয়ে যায়। এনোলার গল্পটা শোনার পর কিছু একটা অদ্ভুত মনে হলো, আর সে একটা রহস্যময় হাসি দিল এবং আইলাকে ধন্যবাদ জানালো। তোমাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় এখানকার জীবন খুব আনন্দদায়ক হবে। সেই রাতে তারাকের অন্য বাগদত্তাদের মতো এনোলাও ভূতকে দেখতে পেল এবং সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এনোলা ভূতকে ভয় পায়নি। সে দ্রুত তাকে খুঁজতে ছুটে গিয়েছিল। এমনকি এনোলা যখন ভূতটিকে ছাদে উঠে যেতে দেখলো, সে ওপরে ওঠার পথ খুঁজলো। যখন এনোলা ছাদে এলো, সে বুঝতে পারলো যে এটা ভূত নয়, একটা শেয়াল আত্মা। কি আশ্চর্য! আমি বিশ্বাস করতে পারছি না। রাজকন্যা এখানে সারাটা পথ আমাকে অনুসরণ করেছে। রাজকন্যাকে জ্বালাতন করার জন্য অন্য কোনো উপায় চেষ্টা করা যাক। কিন্তু সে দ্রুত তার তলোয়ার নিয়ে এগিয়ে গেল। কিছুক্ষণ লড়াই করার পর এনোলা কোণঠাসা হয়ে পড়লো, কিন্তু সে দ্রুত তার তোতাকে ডেকে পাঠালো তাকে সাহায্য করার জন্য, এবং সেই তোতা দ্রুত ফিনিক্সে পরিণত হলো। আগুন! আমি এর কাছে যেতে পারবো না, নইলে আমার জাদু শেষ হয়ে যাবে। যদি তাই হয়, তবে আমাকে এখান থেকে পালাতে হবে। দুর্ভাগ্যবশত সেই ফিনিক্স থেকে বাঁচতে আর পালানোর চেষ্টা করার সময় মেয়েটির একটি জুতা খুলে গেল। এনোলা তাকে ধরার সুযোগ ব্যবহার করলো, কিন্তু মেয়েটি দ্রুত জাদু ব্যবহার করে তাদের বিভ্রান্ত করে পালিয়ে গেল। তুমি এখানেই থাকো, আমি তাকে অনুসরণ করব। এনোলা তার পিছু নিল, কিন্তু যখন তারা তারাকের ঘরের সামনে পৌঁছলো, তখন সেই ছায়া অদৃশ্য হয়ে গেল এবং সে তার লক্ষ্য হারানোর জন্য অনুতপ্ত হলো। সে দ্রুত তারাকের কাছে গেল, যেটা সেই ঘরের পাশেই ছিল। মহামান্য, আপনি কি এখানে কোনো ভূত দেখেছেন? না, আমাকে বিরক্ত করবে না। তারাকের উদাসীন আর প্রতিকূল মনোভাব দেখে এনোলা রাগ করে চলে গেল।
পরের দিনগুলোতে এনোলা সেই ভূতকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না। আর নির্জন রাতে হঠাৎ রাজা চিৎকার শুনতে পেল এবং সে তাড়াতাড়ি সেখানে দৌড়ে গেল। মহারাজ, কি হয়েছে? অজ্ঞান হয়ে গেল। পরে এনোলা ক্লান্ত হয়ে জেগে উঠল এবং সঙ্গে সঙ্গে সৈন্যদের হাতে ধরা পড়ল। তুমি কেন এটা করছো? আমাকে এখন যেতে দাও। তুমি রাজার ক্ষতি করেছো, কিভাবে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি? তাছাড়া সৈন্যরা তোমাকে ভূতের পোশাক পরিহিত অবস্থায় রাজাকে আক্রমণ করতে দেখে। অতএব এই সব কিছুর জন্য অবশ্যই তুমিই দায়ী। আমি রাজার ক্ষতি করিনি। আমি যখন ঢুকলাম সে ইতিমধ্যেই। নিজেকে রক্ষার জন্য মিথ্যে বলবে না, এখানে প্রত্যক্ষদর্শী আর প্রমাণ রয়েছে। ওকে তাড়াতাড়ি নিয়ে যাও। না, এটা করবেন না। আমাকে যেতে দিন। আমার কথা শুনুন। আমাকে সবটা বলতে দিন। এরপর তারেক তার মুখে এক ধূর্ত হাসি নিয়ে বেরিয়ে গেল এবং সে শেয়াল আত্মার মূর্তির কাছে যেয়ে কথা বলল। হঠাৎ মূর্তি থেকে এক রহস্যময় ধোঁয়া নির্গত হলো এবং এক শেয়াল আত্মা হাজির হলো। অপ্রত্যাশিতভাবে সেই দাসী এনোলাকে ভূতের গল্প বলেছিল এবং সেই ছিল সেই রহস্যময় মহিলা ভূত। এদিকে আয়লা নামের এই মেয়েটিকে তারেক বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাজা তাদের মেনে নেয়নি, কারণ আয়লা ছিল শেয়াল আত্মা, মানুষের থেকে ভিন্ন প্রজাতি। আয়লা, রাজা এখনো জেগে ওঠেনি আর এনোলাকে তোমার পরিবর্তে ভূতের ছদ্মবেশীর অভিযোগ করা হয়েছে। আমি এখন তোমাকে বিয়ের এই সুযোগটি কাজে লাগাবো। তবে আয়লা একজন সহৃদয় ব্যক্তি ছিল, তাই যখন সে শুনল যে রাজা আহত হয়েছে এবং তার জাগ্রত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তখন সে সাথে সাথে দেখা করতে চাইলো। তবে তারেক তাকে বাধা দিল এই ভয়ে যে কেউ তার আসল পরিচয় জেনে যাবে। তবুও আয়লা গোপনে রাজার সাথে দেখা করতে গেল যখন তারা ঘুমিয়েছিল। এদিকে আয়লা এসে রাজাকে সুস্থ করার জন্য তার জাদু ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু সে দেখলো এখানে এনোলা রয়েছে। কেন? তুমি এখানে কেন রাজকুমারী? তুমি এখানে কেন এসেছো? তুমি কি সেই শেয়াল আত্মা যে আমার সাথে আগের দিন যুদ্ধ করেছিলে? আমি তোমার কিছু বলার দরকার নেই। এনোলা সব প্রমাণ জোগাড় করেছে যে তুমি সেই শেয়াল আত্মা। কারণ আমি আগের দিনের ক্ষত আয়লার পায়ে লক্ষ্য করেছি। আর শেয়াল আত্মা যাওয়ার আগে এইরকমই তার ক্ষতের চিহ্ন ছিল। কাকতালীয়ভাবে আমি বিশ্বাস করি যে আয়লার পকেটের জিনিসগুলিতেও একই নকশা রয়েছে। কারণ কেউ যদি অপরাধ করে তবে তার গোপনীয়তা লুকানোর জন্য সর্বদা সবচেয়ে বিপজ্জনক জায়গাটি বেছে নেয়। তুমি যেমনটা বলেছো ঠিক তাই, জুতাগুলো তো একই রকম। তাছাড়া সেই রাতে রহস্যময় ভূতটি প্রিন্স তারাকের ঘরের কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আর তাই আমি রাজাকে এই সমস্ত সন্দেহের কথা জানালাম। আয়লার উত্তরে কিছু বলার ছিল না। তারেক দ্রুত এগিয়ে গেল। দয়া করে আয়লাকে এভাবে জোর করো না। এটা এই কারণেই যে আপনি সবসময় মনে করতেন আয়লা বাইরের কেউ আর আমাদের ভালোবাসাকে কখনোই মেনে নেননি। এজন্য আমরা এই মিথ্যা ভূতের গল্প তৈরি করেছি। তাছাড়া আয়লা তো আপনার সাথে সবসময় সদয় আচরণ করেছে, এমনকি যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো তখনও। আর আজ সে আপনার আঘাতের কথা শুনেও আপনার সাথে দেখা করতে এসেছে। তাই দয়া করে ভিন্ন জাতি সম্পর্কে আপনার কুসংস্কার আর আমাদের প্রেমে বাধা সৃষ্টি করবেন না। দুঃখের বিষয় হলো রাজা তারাকের কথা উপেক্ষা করলো এবং এখনো আয়লাকে বন্দি করতে চাইলো। রাজা ভুলবশত তেলের বাতির উপর ধাক্কা দিল এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়লো। এনোলা দ্রুত তারাককে তার দিকে টেনে নিল এবং সবাইকে বাঁচানোর জন্য ফিনিক্সকে ডেকে পাঠালো। কিন্তু ফিনিক্সের শরীরের আগুনের উপস্থিতি পরিস্থিতি আরো খারাপ করে দিল এবং রাজা আর আয়লা সেখানে আটকে পড়লো। ফলস্বরূপ আয়লাকে তার ভয়ের মুখোমুখি হতে হলো। আমি পারবো না, আমার ভয় হচ্ছে। যদিও আমার শেয়াল শরীর আগুনের শিখা সহ্য করতে পারে, কিন্তু মানুষের ভঙ্গুর ধৈর্যের সাথে রাজা সেটা করতে পারবে না। আর তাই আগুনের ভয় থাকা সত্ত্বেও আমাকে অবশ্যই রাজাকে বাঁচাতে চেষ্টা করতে হবে। অবশেষে তারা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হলো আর আয়লাও রাজাকে আগুনের হাত থেকে বাঁচালো। মহারাজ, আপনি ঠিক আছেন? আমি ভালো আছি, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ।
দেখা যাচ্ছে আয়লা একটা শিয়াল আত্মা হলেও তার হৃদয় এখনো অবিশ্বাস্যভাবে দয়ালু আর বিশুদ্ধ। এছাড়া আয়লা আপনাকে বাঁচানোর জন্য তার আসল পরিচয় প্রকাশ করেছে মহারাজ। আর তাই আমি মনে করি আপনার মতো শক্তিশালী আর মর্যাদাবান কেউ সঠিক আর ভুলের পার্থক্য করে আয়লার কাজে ন্যায্য বিচার করতে সক্ষম হবে। যদিও আমি চাই না তারেক একটা শিয়াল আত্মাকে বিয়ে করুক, তবে আয়লা আমাকে সাহায্য করার জন্য যা করেছে তা আমি অস্বীকার করতে পারি না। কিন্তু আমার ভবিষ্যৎ পুত্রবধূ আয়লা সম্পর্কে আরো কিছু জানতে আমার কিছু সময় প্রয়োজন। এই কথা শুনে আয়লা এবং তারেক আনন্দিত হলো এবং রাজা এনোলাকে ধন্যবাদ জানালো। আর এনোলা নিজের দেশে ফেরার আগে দম্পতিকে হাসি মুখে আশীর্বাদ করলো। আমি নিশ্চিত না বাবা আমাকে রাজপ্রাসাদে ফিরতে দেখলে হাসবেন নাকি কাঁদবেন, কিন্তু আমি যদি এই সুযোগটি ব্যবহার করে বাইরের বিশাল আর মহৎ পৃথিবী অন্বেষণ করি তবে এটা কোনো অসম্ভব কাজ নয়। চলো আমরা একটা দুঃসাহসিক কাজ শুরু করি আর আমরা প্রতিটি দেশে যেখানেই পা রাখবো সেখানকার রহস্যের সমাধান করব। এবং এরপর এনোলা এবং তার প্রিয় সঙ্গী তাদের যাত্রা